আচ্ছা, অসমতার যে প্রবলেমগুলো আমরা গ্রাফিক্যালি সলভ করি আর কি, সেটার আগে আমরা এই জিনিসটা একটু জানবো যে এক্স ওয়াই দিয়ে যদি আমরা এরকম কোনো একটা ইকুয়েশন লিখি, লাইক এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এই ধরনের একটা ইকুয়েশন আমাদের কি রিপ্রেজেন্ট করবে, এটা আমাদেরকে কি দিবে? এখানে আমরা, আমার ঘরে একটা শব্দ হচ্ছে, এটা মনে হয় তোমাদের ডিস্টার্ব করবে কিছু সময়, শব্দটা থেমে যাবে। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটা আসলে কি মিন করে? আচ্ছা, এখানে তোমরা জানো যে এক্স ওয়াই বলতে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্কে কোনো বিন্দুকে বুঝি, তাই না? এক্স ওয়াই বলতে দ্বিমাত্রিক স্থানাঙ্কে আমরা কোনো বিন্দুকে বুঝি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা আঁকি। আমরা এক্স ওয়াই বলতে কি বুঝি? তোমরা একটু সাথে সাথে কথা বলো। যদি এটুকু আমাদের এক্স হয়, ওকে স্যার, দ্বিমাত্রিক স্থানাঙ্ককে বুঝি, বিন্দুকে বুঝি। এইটুকু যদি ওয়াই হয়, মানে এটাকে আমরা অরিজিন বললাম, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম। তাহলে এক্স এক্স প্রাইম এতটুকু এক্স এতটুকু ওয়াই হলে এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা নাম দিব এক্স ওয়াই, ঠিক আছে? বিন্দুটার নাম দিলাম পি। তাহলে এক্স ওয়াই বলতে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্কের কোনো বিন্দুকে বুঝি। কিন্তু যদি আমাদের এরকম কোনো একটা সমীকরণ হয়, সেখানে কি মানে এক্স ওয়াই বলতে বিন্দুকে বুঝি, মানে এক্স এর একটা মান থাকবে, ওয়াই এর একটা মান থাকবে, তাহলে আমরা একটা বিন্দুকে বুঝবো। এখন এইরকম একটা সমীকরণ যদি থাকে, তাহলে এটা দিয়ে আমরা কি বুঝি? সমীকরণ দিয়ে আমরা কি বুঝি? সমীকরণ দিয়ে আমরা এটা, মানে এখানে এ বি সি বলতে কি বোঝায়, মানে সে ফর এক্সাম্পল এটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 6 ইকুয়ালস টু 0, মানে এই যে এ বি সি এর আমরা পছন্দ মতো মান বসালাম। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা আসলে কি হবে? তোমরা কি অনুমান করতে পারো সমীকরণটা কি হবে? বাই দিস টাইম তোমরা যদি এমনি জানো, মুখস্থ জানলেও বলে ফেলো এই সমীকরণটা কি, কিসের সমীকরণ? জানো না এখনো? আচ্ছা, আমি আমি অ্যাডভান্স বলে ফেলি, এই সমীকরণটা একটা সরল রেখা। স্যার অ্যাকচুয়ালি তো আমরা এটা হচ্ছে মানে এক্স কে শূন্য ধরে ওয়াই এর মান বের করি, ওয়াই এর মান শূন্য ধরে এক্স এর মান বের করি। জি স্যার। একটা সরল রেখা নির্দেশ করে এই সমীকরণটা। এখন এই সমীকরণটা যে একটা সরল রেখা হবে, স্যার এটা আমার কি? একটা কোশ্চেন আছে। বলো বলো কোশ্চেন। বক্ররেখা কখন নির্দেশ করে? আচ্ছা, যখন সরল রেখা নির্দেশ করবে না, তখন বক্ররেখা নির্দেশ করবে। এবং ইনফ্যাক্ট আমরা এখন যে আলোচনাটা করব তা থেকে বুঝে ফেলবো যে সরল রেখা কেন নির্দেশ করে আর কখন বক্ররেখা নির্দেশ করবে, ঠিক আছে? এটা আমরা বুঝে ফেলবো এখন যে আলোচনাটা করবো। তুমি একটু আলোচনাটা শুনো, বুঝতে পারবো। আচ্ছা, এই সমীকরণটা একটা সরল রেখা নির্দেশ করে, এটা আমরা আগে কনক্লুশন দিয়ে দিলাম। এখন আমরা এই সরল রেখা কেন নির্দেশ করে এটা একটু বোঝার চেষ্টা করি। তুমি দেখো এই সমীকরণটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা যদি এক্স এর যে কোনো একটা মান বসাই, মনে করো সে আমরা এক্স ইকুয়ালস টু 1 বসালাম, এক্স ইকুয়ালস টু 1 বসালে কিন্তু আমরা ওয়াই এর একটা মান পাবো। কি পাবো? 3y ইকুয়ালস টু -6 মাইনাস, এখানে 1 বসালে -2,
তাহলে এখান থেকে কিন্তু দেখো আমরা y এর একটা মান পাচ্ছি, y ইকুয়ালস টু -8/3। তাহলে x এর একটা মানের জন্য আমরা y এর একটা মান পাবো, তাই না? তার মানে এই সমীকরণে x এবং y এর অগণিত মান সমীকরণটি সিদ্ধ করবে, তাই না? স্যার অগণিত মান বলতে? অগণিত মানে সিদ্ধ ও করবে। সরি স্যার। না, ঠিক আছে। অগণিত মান সমীকরণটি সিদ্ধ করবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এই এক্স ওয়াই এর একটা মান এখানে, এরপরে আমরা যদি ধরো এখানে x ইকুয়ালস টু 1 বসালাম, আমরা যদি x এর মান সামান্য একটু বদলে দিই, x ইকুয়ালস টু 1.1 বসাই, সেক্ষেত্রে আমরা y এর আরেকটা মান পাবো না? 3y ইকুয়ালস টু 1.1 যদি এখানে বসাই, তাহলে এখানে 1.1 বসালে এটা হয়ে যাবে 2.2, তার মানে -6 -2.2। তাহলে এখান থেকে y এর যে মানটা পাবো, সেই মানটাও কিন্তু এই মানটার কাছাকাছি একটা মান পাবো। মানে হচ্ছে আমরা যদি x কে সামান্য একটু চেঞ্জ করি, তাহলে y ও সামান্য একটু চেঞ্জ করবে। তার মানে হচ্ছে যে সাপোজ এই সমীকরণটা থেকে আমরা মনে করো আমরা এখানে একটা বিন্দু পেলাম, কালার চেঞ্জ করে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য। মনে করো এই সমীকরণটা থেকে আমরা এখানে একটা বিন্দু পেলাম, এই লাল বিন্দুটা, ঠিক আছে? এখন যদি আমরা x এর মান সামান্য একটু চেঞ্জ করি, তাহলে x এর মান চেঞ্জ করলে y ও সামান্য একটু চেঞ্জ হবে। তাহলে পরবর্তী বিন্দুটা কি আমরা এর খুব কাছাকাছি পাবো না? বলো, পরবর্তী বিন্দুটা কি এর খুব কাছাকাছি পাবো? তার পরবর্তী বিন্দুটাও এর খুব কাছাকাছি পাবো। তাহলে কাছাকাছি বিন্দুগুলোকে যদি আমরা বসাই, তাহলে কি তৈরি হয়? তুমি চিন্তা করো, আমরা যদি খুব কাছাকাছি একটার পর একটা বিন্দু বসাতে থাকি, তাহলে সেটা কি তৈরি হয়? মানে আমরা এখানে লিখবো অবশ্যই সরলরেখা। না না, আমরা সরলরেখা বলবো না, আগে খুব কাছাকাছি বিন্দুসমূহ একসাথে করলে কি পাওয়া যাবে? আমরা বলবো রেখা পাওয়া যাবে, রেখা, তাই না? ও রেখা, রেখা পাওয়া যাবে। এই সরলরেখা রেখাটা, না কেন? আচ্ছা বলছি, রেখা পাওয়া যাবে। এখন এটা সরল রেখা না বক্ররেখা, সেই বিষয়টা আমরা এখন বিশ্লেষণ করে জানবো। যে খুব কাছাকাছি বিন্দুসমূহ একসাথে করলে কিন্তু রেখা পাওয়া যাবে। এখন এই রেখাটা সরল না বক্র, এটা আমরা এখন বুঝবো। সরল, আচ্ছা সরল বা বক্র লিখি, এটা সরল বা রেখাটা পাওয়া যাবে, সরল বা বক্ররেখা পাওয়া যাবে। এখন এই কখন সরল রেখা পাওয়া যাবে সেটা যদি আমরা স্পেসিফাই করতে পারি, তাহলে বুঝবো যে ওই ক্ষেত্রগুলো ছাড়া অন্য ক্ষেত্রে আমরা বক্ররেখা পাবো, ঠিক আছে? এখন আমরা একটু ইয়ে করি। তোমরা কি এগুলা কি নোট করতেছো, লিখতেছো কিছু? আচ্ছা, এখন দেখো, জি স্যার। আচ্ছা আমরা এই সমীকরণটা নিয়ে আবার আসি, যে 2x প্লাস 3y প্লাস 6 ইকুয়ালস টু 0 সমীকরণের সমাধান সমাধান হিসেবে আমরা ধরা যাক যে কোনো একটা বিন্দু x1 y1 এবং x2 y2 দুটি বিন্দু যদি বিবেচনা করি, দুটি বিন্দু বিবেচনা করলে আমরা যেটা পাবো,
আচ্ছা, যদি x1 y1 এবং x2 y2 সমাধান হিসাবে দুটি বিন্দু আমরা বিবেচনা করি, তাহলে এই সমাধান বিন্দু দুটোর জন্য আমরা কি এই জিনিসটা লিখতে পারবো কিনা বলো, যে 2x1 plus 3y1 plus 6 equals to 0, এটা কি লেখা যাবে? কারণ আমরা যদি বলি এই সমীকরণের সমাধান হিসাবে যদি এরকম দুটো বিন্দু হয়, দুটো বিন্দু পাওয়া যায়, তাহলে তাদের জন্য তো নিশ্চয়ই এই সমীকরণটাতে x1 y1 বসালে সমীকরণটি সিদ্ধ হবে, ঠিক কিনা? জি স্যার। এটা লেখা যাবে না? আচ্ছা, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। ঠিক একইভাবে এই বিন্দুটাও তো এই সমীকরণে বসানো যাবে। তার মানে 2x2 plus 3y2 plus 6 equals to 0, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা একটু নেক্সট বোর্ডে যাব। যে আমরা বলছিলাম 2x plus 3y plus 6 equals to 0 সমীকরণের দুটি সমাধান বিন্দু x1 y1 x2 y2, আর এখান থেকে আমরা বলছি যে তাহলে 2x1 plus 3y1 plus 6 equals to 0 হবে, আর 2x2 plus 3y2 plus 6 equals to 0, এটাকে 1 নাম্বার, এটাকে আমরা 2 নাম্বার। এখন আমরা দেখো, যদি আমরা 2 থেকে 1 বাদ দিই, 2 থেকে 1 যদি বাদ দিই, তাহলে আমরা কি পাবো? 2 থেকে 1 বাদ দিলে পাবো 2 into x2 minus x1 plus 3 into y2 minus y1 equals to 0, তাহলে এখান থেকে 2x2 minus x1 equals to minus 3 into y2 minus y1। আচ্ছা, উল্টো লিখে ফেলছি আমি, লিখতে যাচ্ছি হ্যাঁ 2 3 into y2 minus y1 equals to minus 2 into x2 minus x1, তাহলে এখান থেকে y2 minus y1 divided by x2 minus x1 equals to আমরা কি পাচ্ছি? minus 2/3, ঠিক আছে? আচ্ছা, এখন লক্ষ্য করো, ইন জেনারেল সমীকরণটা যখন আমরা ax plus by plus c equals to 0 লিখলাম, তার মানে এই রকমের সমীকরণের ক্ষেত্রে আমরা তাহলে পেতাম, যে কোনো সমীকরণের ক্ষেত্রে y2 minus y1 divided by x2 minus x1 equals to আমরা কি পাবো? এই যে minus 2/3, তার মানে minus a by b পাবো। বলো এটুকু বুঝতে পারছো কিনা? আমরা এরকমটা পাবো, মানে যদি এই চেহারার কোনো সমীকরণ আমাদের থাকে, আর তার মধ্যে যদি আমি
ধরি যে এরকম দুইটা সমাধান বিন্দু আছে, সেই দুই সমাধান বিন্দুর জন্য y2 minus y1 divided by x2 minus x1 equals to হবে minus a by b। কথা বুঝতে পারছো? মাইনাস a by b। এখন দেখো, যখন আমরা একটা নির্দিষ্ট সমীকরণ লিখি তখন কি এই a b c, এখানে a কত বলো তো? আনিলা চুপ করে আছে একদম, স্যার আনিলা এই কোনো হচ্ছে কথাই বলে না। আনিলা তুমি কোনো কথাই বলো না কেন? প্রীতিকে সবকিছু বোঝার সুযোগ দিচ্ছ। স্যার আমি শুনতেছি, আচ্ছা দেখো, এখানে a কত? বুঝার চেষ্টা করতেছি। এখানে a কত? আনিলা বলো, এখানে a কত এই সমীকরণে? b হচ্ছে 3 আর c হচ্ছে 6। মানে আমরা যখন এরকম ভাবে একটা সমীকরণ লিখলাম, এটার এক্সাম্পলটা নিয়ে আমি কাজ করলাম যাতে তোমাদের কাছে একটু মানে একটু একটু সহজবোধ্য মনে হয়। এবিসি দিয়ে চিন্তা করলে তোমাদের কাছে একটু মানে একটু কঠিন লাগবে বিবেচনা করে আমি এভাবে বলছি, যে সংখ্যা দিয়েই বললাম। মানে আমরা এবিসি এর জায়গায় যে কোনো পছন্দ মতো সংখ্যা বসিয়েই কিন্তু আমরা এরকম সমীকরণ কনস্ট্রাক্ট করতে পারি। আর সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এরকম সমীকরণের মধ্যে যদি আমরা মনে করি যে এইভাবে দুইটা বিন্দু আছে, এরকম দুইটা বিন্দু যদি এই সমীকরণের সমাধান বিন্দু হয়, এবং আমরা কিন্তু আগে আলোচনা এখানে দেখাইছি যে দেখো এই আলোচনায় কিন্তু আমরা দেখাইছি যে আমাদের এরকম সমীকরণে x এর যে কোনো একটা মান যদি আমরা নিই তার জন্য y এর মান পাওয়া যাবে, এবং x এর মান খুব কাছাকাছি করে চেঞ্জ করে করে মানগুলো নিলে y এরও কাছাকাছি চেঞ্জ করে করে মানগুলো পাওয়া যাবে। তার মানে আমরা যদি x y এর মানগুলোকে খুব কাছাকাছি বসাই তাহলে এরকম ভাবে আমরা ডটস পাবো, এবং কানেক্টিং দিস অল ডটস আমরা কি পাবো? সরল বা বক্ররেখা পাবো। এখন আমরা দেখব যে এই চেহারার সমীকরণ আসলে আমাদেরকে কি ধরনের রেখা দেয়, সরল রেখা দেয় না বক্ররেখা দেয়, সেটা আমরা দেখব। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা বলতেছি যে কোনো রেখার উপর যদি এরকম দুইটা বিন্দু থাকে, এখন আমরা রেখার ব্যাপারে আবার আসি, রেখার গ্রাফ আঁকি। মনে করো এটা হচ্ছে আমাদের অক্ষ, সে এটা হচ্ছে আমাদের একটা রেখা, আমরা ইন জেনারেল একটা বক্ররেখাই আঁকলাম। লক্ষ্য করো, ধরো একটা বক্ররেখার উপর আমরা এখানে একটা বিন্দু নিলাম, এখানে আরেকটা বিন্দু, ঠিক আছে? তাহলে এই বিন্দুটাকে যদি আমরা x1 y1 আমরা এই বিন্দুটাকে যদি x1 y1 আর এই বিন্দুটাকে যদি আমরা x2 y2 মনে করি, তাহলে স্যার সরলরেখা তো y ইকুয়াল টু mx প্লাস 3 নির্দেশ করে, বক্ররেখা তাহলে কি নির্দেশ করবে? আসছি 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 এই আলোচনাটা একটু ধৈর্যের সাথে দেখো, আমরা এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যে আসছি। আচ্ছা দেখো, আমরা বলছি যে x2 y2 x1 y1 হচ্ছে দুইটা বিন্দু, আমরা যে কোনো রেখার মধ্যে দুইটা বিন্দু বিবেচনা করলাম। এখন দেখো আমাদের এইটুকু কি হবে? এইটুকু কি হবে? এইটুকুকে আমরা y2 মাইনাস y1 বলতে পারি না? এইটুকু, কারণ এইটুকু y1 আর এইটুকু y2, ঠিক আছে? এইটুকু হচ্ছে y2 মাইনাস y1, আর এইটুকুকে কি বলতে পারি? এইটুকুকে কি বলতে পারি? এইটুকুকে বলতে পারি this is x2 minus x2 মাইনাস x1। আসলে আমরা এটাকে আমরা মাইনাস x, মানে আমরা যদি লেংথ বলি আর কি, এই লেংথটা হচ্ছে আসলে যেহেতু x1 টা বেশি তাই x1 মাইনাস x2, কিন্তু আমরা বলতেছি এটাকে যদি আমরা x2 মাইনাস x1 বলি তাহলে আমাকে এখানে একটা নেগেটিভ সাইন দিয়ে বলতে হবে দৈর্ঘ্য বোঝাতে গেলে, বুঝছো কথাটা? আচ্ছা এখন দেখো,
আমরা এই রেশিওটা চেক করি যে y2 minus y1 divided by x2 minus x1। এই মানটা কি? এই মানটা হচ্ছে এই যে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যের অনুপাত, ঠিক কি না? আমরা যদি এখান থেকে স্যার একটা ট্রায়াঙ্গেল কমপ্লিট করি, এই ট্রায়াঙ্গেল আঁকলাম, তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটার জন্য আমাদের এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্যের অনুপাত, ইনফ্যাক্ট এটার একটা নাম আছে, এই নামটাকে, এটার নাম হচ্ছে স্লোপ। এটা হচ্ছে স্লোপ। স্লো স্লোপ বা বাংলায় এটাকে আমরা বলি ঢাল। অর্থাৎ কোনো বক্ররেখার উপর দুইটা বিন্দু, হ্যাঁ দুইটা বিন্দুর এটা হচ্ছে কোটি ব্যবধান আর এটা হচ্ছে ভুজ ব্যবধান, মানে y ব্যবধান আর x ব্যবধান, ভুজ ব্যবধান। ঠিক আছে? y ব্যবধান এবং x ব্যবধানের অনুপাতকে আমরা বলি ঢাল। আচ্ছা তুমি দেখো কেন এটাকে ঢাল বলি। দেখো এই ব্যবধানটা যদি বেশি হয় আর এই ব্যবধানটা যদি কম হয় তাহলে রেখাটা খুব খাড়া হয়ে উপরে উঠবে না? মানে এটা বেশি এটা কম, একটা রেখা যদি দ্রুত উপরে উঠে তাহলে x এর বৃদ্ধির সাথে y এর বৃদ্ধিটা বেশি হবে, x এর বৃদ্ধিটা কম হবে। আর কম যদি হবে। ধীরে ধীরে উপরে উঠে তাহলে দেখো এই যে x এর বৃদ্ধি বেশি আর y এর বৃদ্ধি, দেখছো ব্যাপারটা, y এর বৃদ্ধি কম, এই যে x এর বৃদ্ধি বেশি y এর বৃদ্ধি কম। তাহলে একটা রেখা যদি কম। দ্রুত উপরে উঠে তাহলে y বৃদ্ধি বেশি হবে, x বৃদ্ধি কম হবে। আর যদি ধীরে ধীরে উপরে উঠে তাহলে x বৃদ্ধি কম হবে, বেশি হবে, y বৃদ্ধি বেশি হবে। মানে আমরা যদি বেশি ঢালু রাস্তায় যাই তাহলে আমি সামনে যত দূর আগাবো তার চেয়ে অনেক বেশি উপরে উঠে যাব। আর যদি আমরা কম ঢালু রাস্তায় যাই তাহলে সামনে যত দূর আগাবো সেই অনুপাতে কম উপরে উঠবো। জিনিসটা কি ক্লিয়ার? মানে এই জন্য এটাকে বলা হয় ঢাল, যে y2 minus y1 x2 minus x1 equals to হচ্ছে ঢাল। এখন তোমরা আমাকে বলো যে এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে একটা বক্ররেখা। আমি এই দুইটা বিন্দুর জন্য যে ঢালের হিসাবটা পেলাম, আমি যদি এখানে দুইটা বিন্দু নেই সেক্ষেত্রে ঢালের হিসাবটা কি পাবো? একই রকম পাবো না ডিফারেন্ট পাবো? এই দুইটা বিন্দুর জন্য যদি আমরা এইভাবে দেখো, আমাদের দেখো এইটুকু হলো আমাদের x ব্যবধান, এটুকু হচ্ছে y ব্যবধান, আর এই দুইটা বিন্দুর জন্য x ব্যবধান হচ্ছে এতটুকু আর y ব্যবধান হচ্ছে এতটুকু। বুঝতে পারছো কথাটা? তাহলে এইখানে যদি আমরা বলি, প্রীতি তুমি বুঝতেছো? এইখানে যদি আমরা বলি ঢাল জি m1 স্যার। আর এখানে যদি আমরা বলি ঢাল m2, তাহলে m1 এবং m2 কি সমান? M1 এবং M2 মানে আমি না বলতেছি, মানে এখানে না দেখো স্যার। এখান থেকে এখানে x ব্যবধান y ব্যবধানের অনুপাত, আর এখান থেকে এখানে মানে এই দুইটা বিন্দুর মধ্যে x ব্যবধান এবং y ব্যবধানের অনুপাত কি সমান হবে? সমান হবে না। তাহলে ঢাল m1 জি not স্যার। equals to m2 হবে। Not equal to M1। আচ্ছা এখন তুমি আমাকে বলো, জি স্যার। যদি রেখাটা বক্ররেখা হয় তাহলে কি আমরা এক বিন্দুর সাথে আরেক বিন্দুর x y ব্যবধানের অনুপাত যা হবে অপর কোন বিন্দুর ক্ষেত্রে x y ব্যবধানের অনুপাত তা পাবো না ভিন্ন পাবো? ভিন্ন স্যার। ভিন্ন পাবো। কারণ ক্লিয়ার কথাটা? মানে বক্ররেখার ক্ষেত্রে আমরা জি স্যার। তাহলে আমরা পাবো, আমরা যে কথাটা বলতে পারি, বক্র রেখার জন্য ঢাল এর মান অভিন্ন থাকবে না। ঠিক আছে? বক্ররেখার জন্য ঢালের মান অভিন্ন থাকবে না, ঢালের মান চেঞ্জ হবে। আচ্ছা এখন তুমি এইখানে তাকায় দেখো, যদি সমীকরণটা এইটা হয় তাহলে আমরা যে কোনো দুইটা বিন্দুর জন্য ঢাল বের করতে গেলে কি এখানে ঢালের মানের কোনো পরিবর্তন হবে? এই যে এখানে দেখো ঢালের মান কত?
y2 minus y1 3 x2 minus 2 by x1 3 -2/3। এই -2/3 এর কি কোনো পরিবর্তন হবে? আমরা যে কোনো দুইটা বিন্দুর জন্য যদি আমরা ঢালের মান বের করি, মানে এখানে তো আমরা x1 y1 x2 y2 এর মান বসাই নাই। মনে করো আমরা মান চুজ করে x1 এর একটা মান, y1 এর একটা মান, x2 এর একটা মান, y2 এর আরেকটা মান বসিয়ে এই মানটা বের করলাম এই সরল রেখার ক্ষেত্রে, মানে এই রেখার ক্ষেত্রে। সেক্ষেত্রে কি আমরা ভিন্ন ভিন্ন ঢাল পাবো না সবসময় একই রকম ঢাল পাবো? মানে আমরা তো এখানে দেখতেই পাচ্ছি স্যার যে একই রকম। এই ঢালটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট ঢাল না? জি স্যার। তার মানে এই ধরনের সমীকরণ আমাদেরকে সবসময় একটা কনস্ট্যান্ট ঢাল দিবে। এই ধরনের সমীকরণ থেকে আমরা সবসময় আমরা একটা কনস্ট্যান্ট ঢাল পাবো। আর যদি কনস্ট্যান্ট ঢাল হয় তাহলে কনস্ট্যান্ট ঢালের একটা বক্ররেখা, মনে করো আমি একটা বক্ররেখা আঁকতেছি, এটা কি ঢালটা কনস্ট্যান্ট হয়েছে না ঢালটা চেঞ্জ হয়েছে? এখানে এখানে যেতে যেতে কি ঢালটা চেঞ্জ হয়েছে না? আর যদি জি আমরা স্যার। এইভাবে একটা রেখা আঁকি, এখানে কি কোথাও ঢাল চেঞ্জ হয়েছে? নো স্যার। ঢাল চেঞ্জ হয় নাই। তার মানে এই ধরনের সমীকরণ আমাদের এই কারণেই সরল রেখা। বুঝতে পারছো কথা? এই জন্যই আমরা এই ধরনের সমীকরণকে আমরা স্যার সরল রেখা বলবো। তাহলে এখন কথা হচ্ছে যে যে সমীকরণের মধ্যে x থাকবে, y থাকবে আর একটা কনস্ট্যান্ট থাকবে, সেই ধরনের সমীকরণ হচ্ছে আমাদের সরল রেখা। হ্যাঁ, বক্ররেখা কখন হবে? এখানে একটা স্কয়ার বসাই দাও, এটা বক্ররেখা হয়ে যাবে। এখানে একটা কিউব বসাই দাও, এটা বক্ররেখা হয়ে যাবে। বুঝতে পারছো? অর্থাৎ যদি তুমি এক্স ওয়াই এর এই একমাত্রিকতা বাদ দিয়ে অন্য যে কোনো মাত্রা বসাও, তখনই সমীকরণটা আর সরল রেখা থাকবে না, তখন সেই সমীকরণটা হয়ে যাবে কি? বক্ররেখা। তাহলে আমরা এখন যেটা বুঝলাম সেটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই আকারের সমীকরণ হচ্ছে আমাদের সবসময়ই কি ইন্ডিকেট করবে? সরল রেখা সরল রেখা। ইন্ডিকেট করবে। আচ্ছা এখন বলো তো y ইকুয়ালস টু 0 এটা কিসের সমীকরণ? y equal to 0 তুমি লক্ষ্য করো এখানে a b c এগুলো কি পছন্দ মতো সংখ্যা, তাই না? তুমি এখানে a ইকুয়ালস টু 0 বসাও, জি স্যার। b ইকুয়ালস টু 1 বসাও, ঠিক আছে? c ইকুয়ালস টু 0 বসাও, তাহলে কি সমীকরণটা এটার সাথে মিলে গেল? মানে এখানে তো আমরা abc এর যে কোনো সংখ্যা মান বসাতে পারবো। তাহলে a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 1, c ইকুয়ালস টু 0 বসিয়ে সমীকরণটা y ইকুয়ালস টু 0 পেলাম না? তাহলে এটাও কিন্তু আসলে একটা সরল রেখা। বুঝতে পারছো? তার মানে এক্স ওয়াই নিয়ে আমরা যে কোনো রকমের একমাত্রিক সমীকরণ যদি লিখি, একমাত্রিক সমীকরণ যেখানে এক্স ওয়াই এর পাওয়ার 1 এর চেয়ে বেশি না, 1, এই ধরনের সমীকরণ আমাদের কি হবে? এই ধরনের সমীকরণ হবে আমাদের সরল রেখা। বুঝতে পারছো কথাটা? সরল রেখা। বুঝছো? জি স্যার। এই ধরনের সমীকরণ হবে আমাদের সরল রেখা। আমরা আবার একটু এটাকে রিভিউ করি। প্রথম আমরা কি বললাম? আমরা এই ধরনের একটা সমীকরণ লিখে বোঝার চেষ্টা করলাম যে এই ধরনের সমীকরণ দ্বারা আমরা কি বুঝি, যে এক্স ওয়াই বলতে দ্বিমাত্রিক স্থানাঙ্কে আমরা কোনো বিন্দুকে বুঝি। আর আমরা দেখলাম যে এই ধরনের সমীকরণের এই এক্সাম্পল সেট করে আমরা দেখলাম যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর সবসময় একটা মান পাওয়া যায়, এবং এক্স এর মান একটু একটু করে চেঞ্জ করলে ওয়াই এর মানও একটু একটু করে চেঞ্জ হয়। তাহলে একটু একটু করে এক্স ওয়াই এর মান চেঞ্জ করা বিন্দুসমূহকে জোড়া দিলে আমরা সরল বা বক্ররেখা পাই। এখন এই সরল বা বক্ররেখা পার্টিকুলারলি এই চেহারার সমীকরণের ক্ষেত্রে সরল রেখা না বক্ররেখা, এইটাকে বোঝার জন্য আমরা কি করলাম? আমরা এরকম ভাবে দুইটা বিন্দু চিন্তা করলাম, ধরে নিলাম এরকম দুইটা সমাধান বিন্দু এই সরলরেখার মধ্যে আছে। সেই বিন্দু দুইটা আমরা এই সরলরেখার মধ্যে বসানোর পর আমরা এই রাশিটার মান বের করলাম, এবং আমরা এটাকে এখানে বোঝালাম যে যে কোনো বক্ররেখা বা সরলরেখার উপরে আমরা যদি x ব্যবধান এবং y ব্যবধান এর অনুপাত, বা y ব্যবধান এবং x ব্যবধানের অনুপাতটা দেখি, সেই অনুপাতটা থেকে আমরা বুঝতে পারি যে রেখাটা কতটুকু ঢালু। দ্যাট ইজ y2 minus y1 ডিভাইডেড বাই x2 minus x1 কে আমরা বলতেছি রেখাটার ঢাল। এখন এই সমীকরণ অ্যানালাইসিস করে যেহেতু আমরা দেখলাম যে এই ধরনের সমীকরণের মধ্যে ঢাল কখনো চেঞ্জ হয় না, তাহলে ঢাল কখনো চেঞ্জ না হলে একটা রেখা কখনো বক্ররেখা হতে পারবে না। কাজেই আমরা বুঝলাম যে এই চেহারার যে কোনো সমীকরণ আসলে আমাদেরকে একটা সরল রেখা নির্দেশ করে। ঠিক আছে? ক্লিয়ার?
আমি জিনিসটাকে আবার রিভিউ করলাম, ঠিক আছে? এখন তোমরা পরবর্তী লেকচারের জন্য একটু অপেক্ষা করো, আর এই লেকচারের যদি নোট নিয়ে থাকো এই নোটটার উপর কিছুক্ষণ চোখ বুলাও। আমাদের পরবর্তী ক্লাস আবার শুরু হবে 7টা, এখন 7:46 বাজে, তো আমরা 8:10-এ আবার পরবর্তী ক্লাস শুরু করব, ঠিক আছে? আমি এখন ওকে স্যার। আপাতত বিদায় নিচ্ছি। 8:10-এ এটার কন্টিনিউয়েশন ক্লাস 8:10-এ আবার শুরু করব, ঠিক আছে? প্রশ্নগুলো মাথায় রেখো, সমস্যা নেই। আল্লাহ হাফেজ। ঠিক 8:10-এই আসবা, ওকে? আল্লাহ হাফেজ।